আসামি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। কে এই দাউদ খান, তার ব্যাকগ্রাউন্ড কি, কোন দল সে করত? তবে এই ঘটনায় যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ফয়সাল করিম ভুইয়া বা মাসুদ সে আসলে ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার মধ্যে সে ছিল। দ্যাট মিনস এটা একটা সিক্রেট মিশন ছিল, সুযোগ বুঝে তাকে শেষ করে দিতে হবে। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেটাই প্রভাব স্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনা জন্ম নেবে এবং পুরো সরকার নড়েচড়ে বসে অনেক সমস্যার সমাধান করবে, যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো এত দ্রুত সমাধান হতো না। দুই উপদেষ্টা পদত্যাগ করলেন, ছুপ্পু পদত্যাগের হুমকি দিলেন, ওয়াকার নীরব হয়ে আছেন। এর মধ্যে শরীফ ওসমান হাদিকে হত্যার দ্বার প্রান্তে কিনারায় পৌঁছে দেওয়া হয়েছে। ওসমান হাদি বাঁচবেন কি ফিরবেন সেটা কমপ্লিটলি অনিশ্চিত। নিশ্চিত এতটুকু যে আল্লাহ কেবল তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারে, এতটুকু নিশ্চিন্তে বলা যায়। কিন্তু তার কন্ডিশন, ক্রাইটেরিয়া, সিরিয়াসনেস সেগুলো যদিও খুবই আশঙ্কাজনক পরিস্থিতি ইন্ডিকেট করছে। এর মধ্যে দেখেন, শরীফ ওসমান হাদিকে যেদিন গুলিবিদ্ধ করা হয়েছে সেই দিনই মির্জা ফখরুল মারাত্মক ভারতীয় ট্রিক্সটা খেলেছেন। এই ট্রিক্সে নিশ্চিতভাবে প্রমাণ করে বিএনপি কাদের ফাঁদে পা পড়েছে। বিএনপি আমাদের দল নাই, বিএনপি বাংলাদেশের দল নাই, বিএনপি জাতীয়তাবাদীদের দল এখন আর নাই। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। হাদির পাশে কালো মাস্ক, কালো জ্যাকেট পরে বসে আছে একজন। খেয়াল করে দেখুন তার হাতের ঘড়ি আকাশী রঙের। এই ঘড়ি, চোখে চশমা এবং কপালের গঠন দেখে শনাক্ত করা হয় হাদিকে খুব কাছ থেকে চলন্ত অবস্থায় শুট করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা দেওয়া হবে না। হাদিকে কেন গুলি করা হলো, কে হাদিকে গুলি করছে, তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি। আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে, অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার। অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যেতে যাবে না। হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম গাছ বেশি। দেখলে আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে এদেরকে হত্যা করবো ইনশাআল্লাহ আগামীতে। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না। লিখে যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগের নেতা আর সাদেক কারিমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? জনাব রুহুল কবির রিজভীকে আমরা ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য করেছি। এটা ভাইরাল নিউজ, টক অফ দ্য কান্ট্রি। রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। সারা বাংলাদেশ টানটান উত্তেজনায় আছে, টেনশনে আছে। আমি বাংলাদেশে আছি, কিছুটা শারীরিকভাবে অসুস্থ, সেই কারণে চলমান ঘটনাগুলো নিয়ে খুব বেশি নিউজ করতে পারছি না। তবে আজকের এই ঘটনাটা নিয়ে কথা না বললে আসলে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রত্যেক রাজনৈতিক দলকে উড়াধুরা বক্তব্য দেন, যার কারণে মোটামুটি আওয়ামী লীগের তো রোশনালে আছে, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা বাটে পড়েছিল ওসমান হাদি। তো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস। তার আসন থেকে কিন্তু ওসমান হাদি নির্বাচন করছিলেন, কিন্তু মির্জা আব্বাসের নামে এখন পর্যন্ত তেমন কোনো এভিডেন্স অথবা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা এটা কিন্তু পাওয়া যায়নি। তো এই ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং তথ্য উপাত্ত, গোয়েন্দা তথ্য সবকিছু যাচাই বাছাই করার পর সন্দেহভাজন হিসাবে আপনার আসামি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। কে এই দাউদ খান, তার ব্যাকগ্রাউন্ড কি, কোন দল সে করত? তবে এই ঘটনায় যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ফয়সাল করিম ভুইয়া বা মাসুদ সে আসলে ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার মধ্যে সে ছিল। দ্যাট মিনস এটা একটা সিক্রেট মিশন ছিল, সুযোগ বুঝে তাকে শেষ করে দিতে হবে। গেল কয়েকদিন আগে হাদি তার ফেসবুকে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে তার কাছে নামে বেনামে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের অনেক ফোন আসছে, এর বাহিরে আননোন কিছু ক্যারেক্টারেরও ফোন আসছে। কিন্তু কেন এই ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হলো? আপনার আসল দেখে তার আসল পরিচয়। ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তথ্যপাত্র বলছে 2019 সালের 11 মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে ফয়সাল করিমের নামে একটা প্রোফাইলও আছে। এই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। লিঙ্কডইনে আপনার ফয়সাল নিজেকে অ্যাপল সফট আইটি, YCU টেকনোলজি এবং অ্যানালিস্ট ওয়ার্ড নামক 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা এবং সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই আসনের সমন্বয় কমিটির অন্যতম সদস্য ছিল এই ফয়সাল করিম। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের 28 অক্টোবর ঢাকার আদাবরের
বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের 4th তলায় অফিসে অস্ত্রের মুখে 17 লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সল। পরে তাকে গ্রেফতার করেছিল র্যাব। এই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছিল ফয়সাল করিম। জামিনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ এসেছে। এটা এখন পর্যন্ত অভিযোগ। আচ্ছা, তো বলা হচ্ছে যে লুটের ঘটনায় 2টি অস্ত্রসহ গ্রেফতার হওয়া আপনার এই ফয়সাল এত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেয়েছে তা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ এবং এই সন্দেহভাজনের ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ করেছেন। এছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের যিনি আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তো 12 ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনার অনেকেই এক্ষেত্রে মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা করছেন, যদিও আমাদের আজকে দেখলাম রুহুল কবির রিজভী সাহেব তিনি আবার বলছেন যে এই ফয়সাল ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে নাকি এক টেবিলে চাও খাইছে, তাহলে এই দায়ভার কে নেবে? রাজনীতিতে এই পাল্টাপাল্টি অবস্থান থাকবে। তবে হাদির উপরে যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে আওয়ামী লীগ বেসিক্যালি 2টা বার্তা ক্রিয়েট করার ট্রাই করেছে যে ভবিষ্যতে এই সমন্বয়কদের পরিণতি কি হবে এবং কি তারা যে প্রতিশোধ দিবে এটা স্পষ্ট। তবে সরকারের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা বার্তা আবার পাল্টা ক্রিয়েট করা হয়েছে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, ক্ষমতা নিয়ে থাকবে, কিন্তু যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ইস্যু আছে সেখানে তাদের অবস্থানটা আবার একত্রিত। আমরাও চাই হাদিকে গুলি করা ব্যক্তি গ্রেপ্তার হোক। তার শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনূস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেটাই প্রভাব স্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনার জন্ম নিবে এবং পুরো সরকার নড়ে চড়ে বসে অনেক সমস্যার সমাধান করবে, যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো বা এত দ্রুত সমাধান হতো না। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিএনপি জামাতের কামড়াকামড়ি অনেকটা কমেছে, নেটিজেনদের মধ্যে কিছু একতলাপ থাকবে, লড়াই থাকবে, এটা ফেয়ার প্রতিযোগিতার অংশ, কিন্তু সেন্ট্রালি অথবা ফান্ডামেন্টালি বিএনপি এবং জামাতের মধ্যে সে একতলাপ নাই। এখন সবাই ঐক্যবদ্ধ, যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ ডক্টর ইউনূসের নেতৃত্বে। তো সংকটকালীন সময়ে এটা প্রফেসর ইউনূসের একটা সুপ্রিমেসি, তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং সবাইকে নিয়ে ছবি তুলে দেখিয়ে দেন যে না, সবাই ঐক্যবদ্ধ। এভাবেই কিন্তু আপনি দেখেন হাসিনা পালানোর পর প্রফেসর ইউনূসের যে নজিরবিহীন সফলতা, এইসব থিওরিতেই তো সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রফেসর ইউনূস কি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নাই? করেছেন। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনূস ওভারকাম করেন। তারেক রহমান তো আসার কথা বলছেন, এর মানে বাধা টাদা যা ছিল এটাও নাই, এখানেও প্রফেসর ইউনূস সাকসেস যদি আসেন, যদিও আগেই সাকসেস ছিলেন। এরপরে সেই গুম খুনে জড়িত সেনা অফিসারদেরও বিচার হচ্ছে, হাসিনার বিচার হচ্ছে, বিচারের রায় হয়েছে, এবং সম্ভবত ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল এরকম কয়েকজনকে ভারত ফেরতও দিতে পারে। অনেক পলিটিক্স আছে পর্দার অন্তরালে। মানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূস মানে পুরোটাই সফলতা। জুলাই সনদ সাইন হয়েছে, গণভোটও হবে, সবই হবে, কেউ কিছু আটকাতে পারছে না। অসাধারণ অসাধারণ দর্শক। দর্শক, শরীফ ওসমান হাদির এই ঘটনার পর আর এক চমক দেখালেন প্রফেসর ইউনূস, নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। কি? জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো। এর মানে আমাদের জুলাই যখন মরে মরে ভাব, তখন এই ঘটনা। এরপরে ইউনূস আবার সবাইকে জাগিয়ে তুললেন, একটা নতুন ভাইব চলে আসলো। এবং যে ছবিগুলো প্রকাশ পেয়েছে যে বিএনপি জামাত শরীফ ওসমান হাদির পরিবার সবাই এক, এর মানে আপনি বিএনপি জামাতের মধ্যে যতটুকু কামড়াকামড়ি দেখবেন এটাকে আপনি ফেয়ার পলিটিক্স মনে করবেন। বিএনপি যতই জামাতকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলুক, ওটা বিএনপির মনের কথা না, ওটা ফাও কথা। এটা বলে কিছু অর্জন করতে পারবে না, আর এই কথার কোনো তাৎপর্য নাই, আর এটা হচ্ছে ফাও কথা। বিএনপি এটা অবশ্যই লিমিট ক্রস করছে, তাদেরই ওয়েট নষ্ট হচ্ছে। কারণ জামাতকে এভাবে স্বাধীনতা বিরোধী বললে আপনি তাদের সাথে মিলবেন না, তাদের তো রাজনীতি করার অধিকারই নেই। রাজাকার এবং যেভাবে বলেন, এতে তো প্রতিযোগী হিসেবে মেনে নেওয়া যায় না এদেরকে। এতে আপনাদেরই সমস্যা যে আপনারা নাকে ঘর দিয়ে মেনে নিচ্ছেন, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছেন। বিষয়টা অনেকটা এরকম না? যাই হোক, আসলে ওই জামাতকে বিএনপি যা বলে ওটা কথার কথা, ওটার কোনো তাৎপর্য নেই। আসলে মৌলিক জায়গায় জামাতের সাথে নিয়ে বাংলাদেশ করতে বিএনপি রাজি, এবং বিএনপি এখানে জামাতের সাথে ঐক্যবদ্ধ। বুঝতে পারছেন? অযথা বিএনপির লোকজন ফাও ফাও রাজাকার অমুক্ত হাবিজাবি কথা বলে, যাতে এরা নিজেরাই পচে। যাই হোক দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করা ষড়যন্ত্রের অংশ হিসাবে অভিহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা। এর মানে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি, জামাত, এনসিপির বাইরে কেউ নাই, সবাই এই 3 দলের কোনো একটা দলে। এখন এনসিপি তো বিএনপির সাথেও যায়নি, জামাতের সাথেও যায়নি, তারা আলাদা জোট করেছে, আর চরমোনাই জামাতের সাথে আছে। এর মানে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। হ্যাঁ, প্রফেসর ইউনূস পারবেন, এটা ইউনূসের সফলতা। কোনো ষড়যন্ত্র, শরীফ ওসমান হাদিকে গুলি করে হোক, আরো এরকম আরো কোনো গুলি করার চেষ্টা করে হোক, কোনোভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। বাংলাদেশ সামনে যাবে, নির্বাচন হবে, নির্বাচিত যারা হবে তারা দেশ চালাবে, সবল হবে,
সবকিছু থাকবে, থাকবে না আওয়ামী লীগ, সবকিছু থাকবে, থাকবে না শুধু ফ্যাসিস্টরা। অতএব কোনোভাবে আওয়ামী লীগ আর বাংলাদেশে আসতে পারবে না। আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের কবরের উপর ঘাস গজিয়ে যাবে। আওয়ামী লীগ তো মরে গেছে, দাফন হয়েছে। এখন আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিহীন হয়ে গেলে কবরের উপর ঘাস গজাবে, বুঝতে পারছেন? এই কবরও চেনা যাবে না 2 দিন পর। অতএব এই যে ঐক্য, আর মাঝখানে একে অপরের বিরুদ্ধে কিছু বলা গালাগালি আমরাও করি, তারাও করি, এটা আপনি জাস্ট লিবারাল ডেমোক্রেসির ফেয়ার কম্পিটিশন হিসেবে দেখতে পারেন। তবে বিএনপি প্রথম পরিস্থিতি ঘোলাটে করে এবং তারাই গালি দেয়, এবং গালি দিয়ে তারা বেশি গালি খায় এবং তারা বেশি বেকায়দা করে, কিন্তু শুরুটা কিন্তু তারা করে। এবং এই যে রাজাকার বা স্বাধীনতা বিরোধী বলার মতো দুঃসাহস বাংলাদেশে, হাসিনা রাজাকার বলে আমৃত্যু কারাদণ্ডের শিকার হয়েছে, এই ন্যারেটিভ এখনো যদি বিএনপির লোকজন জামাতের বিরুদ্ধে ভোটের প্রচারণায় ব্যবহার করে, এটা দুঃখজনক। এতে তো বিএনপি কিনে হাসাহাসি হয়। যাই হোক, এটা বিএনপির ব্যাপার, এতে বিএনপি সহজে মারা খায়। কিন্তু বিএনপি যাই বলুক, ওভারঅল মৌলিক জায়গায় জামাত বিএনপি সবাই ঐক্যবদ্ধ, এটা দেখলে দেখেন। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ, জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হাসান জুবাইর, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল অংশগ্রহণ করেন। ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে বাংলাদেশে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে গেল এবং ইনকিলাব মঞ্চ আপনি দেখবেন আগামী নির্বাচনে এনসিপির চাইতে বড় ফ্যাক্টরস হিসেবে ভূমিকা পালন করতে পারে। আসিফ মাহফুজ ওরা যারা কোনো রাজনৈতিক দলে যায়নি বা অনেকে, তারা এই ইনকিলাব মঞ্চ, এটা একটা কালচারাল অর্গানাইজেশন, কিন্তু তারা পলিটিক্স করে, এখানে আসতে পারে। অতএব এখন আপনি বাংলাদেশে চতুর্থ ইম্পর্টেন্ট আউটফিট হিসেবে আপনি ইনকিলাব মঞ্চকে বিবেচনা করতে পারেন। এটা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, এভাবে হয়েছে। শরীফ ওসমান হাদির ঘটনার মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চ এই উচ্চতা পৌঁছে গেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পুরো পরিকল্পিত গভীর ষড়যন্ত্র অংশ, এর পিছনে বিরাট শক্তি কাজ করেছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া। এই আক্রমণটি খুবই সিম্বলিক। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনে সব আয়োজন ভেস্তে দিতে চায়, সেগুলো ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। এর মানে স্পষ্ট হয়ে গেল যে, আর যেহেতু তারেক রহমান আসার ঘোষণা দিয়েছে, আসতে পারুক বা না পারুক, বিএনপি নির্বাচন বানচালে তেমন কিছু করতে পারবে না। বুকে পাথর চাপা দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারী যাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। সব প্রশিক্ষিত শুটার মুটার সব পিছন দিয়ে ভরে দিবে ইউনূস সরকার। এই এক শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশে আওয়ামী লীগের ভারতের সব প্রশিক্ষিত শুটার অমুকতম একদম তছনছ হয়ে যাবে, আপনি লিখে রাখেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এই পরিস্থিতি আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, পরস্পরের দোষারোপ করা যাবে না, এটা ঠিক, ব্লেম গেম খেলা যাবে না, আই ডু এগ্রি। কিন্তু এই ব্লেম গেমটা শুরু করেছে কিন্তু বিএনপি। সাদিক ক্যাম্প চাঁদাবাজের বিরুদ্ধে, গ্যাংস্টারের বিরুদ্ধে বলেছে, জিয়া বটফুল ঝাঁপিয়ে বলেছে যে সাদিক ক্যাম্প নাকি বিএনপির বিরুদ্ধে বলেছে। আরে বাবা, চাঁদাবাজের বিরুদ্ধে বলে আপনারা নিজেরা কেন গায়ে টেনে নেন? ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত অফিসিয়ালি বিএনপির দিকে কোনো ইঙ্গিত দেয়নি। জামাত নেতা গোলাম পরোয়ার বলেন, সাম্প্রতিক সময় আমাদের নানা বক্তব্য একান্ন দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে, আমাদের পূর্বের না ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য বিএনপিকে তওবা করে এই স্বাধীনতা বিরোধী রাজাকার এইসব হাবিজাবি কথা, আওয়ামী লীগের বস্তা পচা কথা বলা বন্ধ করতে হবে। 2 উপদেষ্টা পদত্যাগ করলেন, ছুপ্পু পদত্যাগের হুমকি দিলেন, ওয়াকার নীরব হয়ে আছেন। এর মধ্যে শরীফ ওসমান হাদিকে হত্যার দ্বার প্রান্তে কিনারায় পৌঁছে দেওয়া হয়েছে। ওসমান হাদি বাঁচবেন কি ফিরবেন সেটা কমপ্লিটলি অনিশ্চিত। নিশ্চিত এতটুকু যে আল্লাহ কেবল তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারে, এতটুকু নিশ্চিন্তে বলা যায়। কিন্তু তার কন্ডিশন, ক্রাইটেরিয়া, সিরিয়াসনেস, সেগুলো যদিও খুবই আশঙ্কাজনক পরিস্থিতি ইন্ডিকেট করছে। এর মধ্যে দেখেন, শরীফ ওসমান হাদিকে যেদিন গুলিবিদ্ধ করা হয়েছে সেই দিনই মির্জা ফখরুল মারাত্মক ভারতীয় ট্রিক্সটা খেলেছেন। এই ট্রিক্সে নিশ্চিতভাবে প্রমাণ করে বিএনপি কাদের ফাঁদে পা পড়েছে। বিএনপি আমাদের দল নাই, বিএনপি বাংলাদেশের দল নাই, বিএনপি জাতীয়তাবাদীদের দল এখন আর নাই, বিএনপি বাংলাদেশের স্বার্থের পক্ষে নাই। ধরেন তারেক রহমানের দেশে আসা নিশ্চিত। এরপরেও এমন একটা সময়ে ঘোষণা দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক অসভ্যতা বলে মনে করি। যাকে নাকি বাংলাদেশের মানুষ সবচাইতে সুশীল ভদ্র রাজনীতিক হিসেবে বলতো, তার সুশীলতার আড়ালে ভদ্রতার ঢঙে গতকাল সবচাইতে অভদ্র কাজটি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে কেমন একটা লোক, সে শরীফ ওসমান হাদির নামটি বলতে পারে না, ইনকিলাব মঞ্চের নাম জানে না। না জানারই কথা। খেয়াল করে দেখেছেন, প্রথম আলো শরীফ ওসমান হাদির নামটি পর্যন্ত নেয়নি। প্রথম আলো শরীফ ওসমান হাদিকে পরিচয় করিয়ে দিয়েছে 32 নম্বরের হামলার সমর্থনকারী হিসাবে। প্রথম আলো শরীফ ওসমান হাদিকে বলেছে শুধুই একজন প্রার্থী হিসাবে। শরীফ ওসমান হাদি এই জাতীয়তাবাদী শক্তির স্পন্দন হয়ে উঠেছেন, বাংলাদেশের কালচারাল মুভমেন্টের শক্তি হয়ে উঠেছেন। তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের নিঃস্বার্থ মানুষের এক মুখপাত্র, সৎ মানুষের আইকনিক এক প্রতিচ্ছবি। সেই শরীফ ওসমান হাদির নাম জানেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শরীফ ওসমান হাদি উপরে গুলি হওয়ার সাথে সাথে
ছাত্রদলের প্রাইভেট ইউনিভার্সিটির সেক্রেটারি শহীদুল হক, নামটা ভুল হতে পারে, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এটা নাটক। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরেই বাংলাদেশের সাংবাদিকরা এক ধরনের উল্লসিত দায়সারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তারা শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একরকম স্বস্তি এবং শান্তি প্রকাশ করেছে। আমরা সেই বামপন্থীদেরকে দেখেছি তারা কিভাবে আমাদের সাথে ট্রিক্স করছে। আমার মনে হয় বাংলাদেশের মিডিয়াগুলোর উচিত, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের উচিত ঘোষণা দেওয়া যে আমাদের কোনো খবর যেন এই মিডিয়াগুলো প্রকাশ না করে। সেই তালিকায় প্রথম আলো, ৭১ টিভি, চ্যানেল আই, যমুনা টিভি এদেরকে রাখা উচিত। আপনাদের মনে থাকতে পারে 2004 সালে খুনি শেখ হাসিনা এমন একটি ঘোষণা দিয়েছিল যে বাংলা ভিশন এবং বৈশাখী টিভি, এন টিভি যেন তার কোনো সমাবেশে না যায়। যারা আপনাদের মনে থাকার কথা মিডিয়ার মুনাফিকি নিয়ে, মিডিয়ার দেশ বিরোধী কর্মকাণ্ড নিয়ে, মিডিয়ার ভারতের দালালি নিয়ে যারা চোখ রাখেন তারা নিশ্চিতভাবে মনে করতে পারেন তখন তারা এই মিডিয়াগুলো, এই এন টিভি শুধুমাত্র খুনি হাসিনার একটি ছবি দেখিয়ে তার ব্যাপারে খবর পড়তো। তার কোনো সমাবেশে, বক্তৃতা, সংবাদ সম্মেলনে এন টিভি বাংলা ভিশনের যাওয়া নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা কিন্তু এখন পর্যন্ত উঠানো হয় নাই। আমার মনে হয় এই ইনকিলাব মঞ্চ থেকে, এনসিপি থেকে এবং শিবিরের লোকরা এই ঘোষণাটি দেওয়া উচিত, তোমাদের খবর, আমাদের খবর যেন তোমাদের মিডিয়াতে না যায়, আমাদের মিডিয়াতে তোমাদের মাইক্রোফোন লগো নিষিদ্ধ করা হলো। বাংলাদেশের কোনো কাজে এদেরকে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়। তখন বোঝা যেত মিডিয়া কখনোই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে না। মিডিয়া সবসময় আওয়ামী লীগ এবং ভারতের প্রতি কৃতজ্ঞ। সীমান্ত হত্যা নিয়ে তারা কথা বলে না, তারা কুকুর নিয়ে কথা বলে। শরীফ ওসমান হাদি নিয়ে তাদের কোনো টকশো নাই, তাদের টকশো হলো ওই বিচারপতি মানিককে নিয়ে। শরীফ ওসমান হাদিদেরকে, মাহমুদুর রহমানদেরকে নিয়ে তাদের টকশোতে আলোচনা নাই, তাদের টকশোর বিষয়বস্তু হলো 32 নম্বর। শরীফ ওসমান হাদিদেরকে নিয়ে, সাদেক কায়েমদেরকে নিয়ে তাদের কোনো আলোচনা নাই, তাদের টকশোর বিষয় হলো বঙ্গবন্ধু, শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এই নিয়ে তারা আমাদেরকে ব্যস্ত রাখতে চায়, আমাদের ব্রেন ওয়াশ করতে চায়, আমাদের চোখ একদিক থেকে আরেক দিকে ঘুরিয়ে রাখতে চায়। আপনি ভাবতে পারেন সীমান্তে কুত্তার মতো মেরে দুইটা বাংলাদেশের নাগরিক মানুষকে, তোমাদের কিসের স্বাধীনতা তোমরা আমাদেরকে দিয়েছো? দুইটা মানুষকে মেরে হত্যা করে ডোবাতে ফেলে রেখেছে, আর একই দিনে ঈশ্বরদীতে কুকুর মারা গেছে সেটা নিয়ে টকশো করা হয়েছে। বাংলাদেশের কালচারাল ফ্যাসিস্ট এই যে বন্যা মির্জা, আপনার এই জয়া হাসান, এরা সবাই এই কুকুর নিয়ে পুরা ভরপুর করে রেখেছে। আরেকবার মনে আছে ইন্দিরা রোডে ফার্মগেটে এক টিপ পরা মহিলার দিকে এক দাঁড়াই পরা পুলিশ সদস্য তার দিকে তাকিয়েছে, এই কারণে তার চাকরি গেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে জেল খাটছে। এবং এদেশের কালচারাল ফ্যাসিস্ট যেগুলো আছে, সাজু খাদেম তাদের এরা, আমি দু একজনের নাম বলছি, জাহিদ হাসান, মৌ, আপনারা যাদেরকে চিনেন বা আইকন মানে মোশারফ করেন, এরা সবাই নিজে কপালে টিপ মেরে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল। মনে আছে আপনাদের? অথচ দেখেন একজন মানুষকে মেরে ফেলেছে। ঢাকা ইউনিভার্সিটির স্টার টিচার প্রফেসর মাহবুবুল্লাহকে আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগের লোকেরা, ছেলেরা। সেটা নিয়ে তারা কোনো প্রতিবাদ করেনি। কারণ কি? এদের আইকনিক, এদের কর্মকাণ্ডই হলো আওয়ামী লীগকে রক্ষা করা, ভারতকে ফেভার করা। এরা সব সময় তাই করে এসেছে। বোরকাওয়ালা যে মেয়েটাকে ধর্ষণ করা হলো কিছুদিন আগে, তার জন্য কোনো কাজ করেছে? এই যে শেহরিন মোনামিকে এত স্লাট শেমিং করেছে এন টিভির সাংবাদিক, তার বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ করেছে? শেহরিন মোনামি কি ঢাকা ইউনিভার্সিটির টিচার না? তার যে স্লাট শেমিং করা হয়েছে তার মানবাধিকার লঙ্ঘিত হয়নি? তার জন্য কোনো তারা উদ্যোগ নিয়েছে? নেয়নি। কোনো মিডিয়াতে টকশোতে কোনো প্রশ্ন দেখেছেন? নিকুলদের প্রশ্ন দেখেছেন? মির্জা ফখরুলদের প্রশ্ন দেখেছেন? দেখেন নাই। এখন মির্জা ফখরুল যেদিন ওসমান হাদির উপরে গুলি করা হলো সেদিনই তারেক রহমান আর ফেরার নিউজ দিল। তোর খবর তো মিথ্যা, ফখরুলিয়ার খবর তো মিথ্যা। আল্লাহ তুমি ফখরুলের এই অধপতন, বেইজ্জতি আমাদেরকে দেখায়ও। আমি আল্লাহর কাছে কায় মানবাক্যে দোয়া করি, হাদির এই সন্ধিক্ষণকে সামনে রেখে দুইটা জিনিস আল্লাহর কাছে চাওয়া, এদের বেইজ্জতি যেন আল্লাহ আমাদেরকে দেখায়, আর তারেক রহমানের দ্বারা যেন জাতিকে কোনো ক্ষতি না হয়। তার ক্ষতি হবে ভয়াবহ, হাসিনার মতোই হতে পারে, কারণ সে ভারতের উপরে নির্ভর করবে। বিএনপি এদেশের মানুষকে ওন করে না, আবার এই বিএনপির নেতারা তারেক রহমানকে ওন করবে না যদি ভারতের পক্ষে সে না থাকে। ভারতের স্বার্থ রক্ষা না হলে তাদেরকে আসতে দিবে না। সুতরাং ক্ষমতায়ও আসতে হবে, ভারতেরও এখানে স্বার্থ আছে, বিএনপি নেতাদেরও ব্যবসা বাণিজ্য আছে, সব এখন আর জনগণের চিন্তা নাই। জনগণকে বোকা বানিয়ে পুলিশ মানে পাত্তা না দিয়েই তারা ক্ষমতায় আসবে। মির্জা ফখরুল দেখেন হাদির মৃত্যুর দিনে, হাদির গুলি করার দিনে, হাদি আহত হওয়ার দিনে, হাদিকে শুট করার দিনে তারা তারেক রহমান ফেরার ঘোষণা দেয়। তারেক রহমান তো নাও ফিরতে পারে, সে এর আগে 8 বার ঘোষণা দিছে, কিন্তু এই দিনে কেন দিল? আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ ফখরুলরা জানে হাদির উপরে যে হামলা হয়েছে, হ্যাঁ, যে দাউদ খান হামলা করেছে ছাত্রলীগের, সে বিএপি একজন খুনি। তার সাথে দেখবেন প্রেসিডেন্ট ছুপ্পুর ছবি, আরেক শয়তান আছে চরিত্রহীন আব্দুল হামিদের ছবি, আর এই ছুপ্পুর ছেলে আদনানের ছবি এই থাম্বনেইলে দেখতে পাবেন।
এবং শুধু তাই নয়, সে নভেম্বর মাসের 8 তারিখে অ্যারেস্ট হয়েছিল ছিনতাইয়ের 17 লক্ষ টাকা ছিনতাই করার অপরাধে। সেখান থেকে 1 মাসের মাথায় তাকে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ সে কোন লেভেলের ভিআইপি! এখানে আসিফ নজরুলের হাত আছে, কথা বুঝছেন? এখানে আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টার হাত আছে। আসিফ নজরুল এটার জন্য দায়ী। মুক্তি পেয়েছে, এই সব ফখরুলরা জানে এটা ডিপ স্টেট এবং ভারতের কাজ। আওয়ামী লীগকে জড়িয়েছে, আওয়ামী লীগকে হাতে তো রাখবেই, আওয়ামী লীগ তো ভারতের মতো কাজ করবেই। আর এটা অর্গানাইজ গুছিয়ে দিয়েছে ওয়াকারের লেসপেন্সাসটাও, বেইমানেরা, রাষ্ট্রদ্রোহীরা, সার্বভৌমত্ব বিরোধীরা, এবং ঘটনা ঘটাইছে ফখরুলরা এসব জানে। এই কারণে ফখরুল কালকে হাদিকে গুলি করার দিনেই সে তারেক রহমানের ফেরার খবরটা দিয়েছে। তারেক রহমানের ফেরার খবরটা আজকেও তো দিতে পারতো না, দেয়নি। তাহলে দেখেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। মির্জা ফখরুলের ট্রিক্সটা কোথায়? হ্যাঁ, শয়তানের ফোনা তোলা, শয়তানের শ্যাডো, এটাই হলো শয়তানের শ্যাডো। 25শে ডিসেম্বরের কি ম্যাজিক ঘটবে? তারেক রহমান কি সত্যি দেশে ফিরবে, নাকি এই মুহূর্তে নতুন কোনো নাটকীয়তার দিকে যাবে? সেটাই এখন প্রশ্ন থেকে যায়। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহর কাছে শুধু দোয়া করেন, শুধু দোয়া করেন, শুধু দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জনসভায় অপতথ্য ছড়িয়ে, গুজব ছড়িয়ে, মিথ্যাচার করে পুলিশ কর্তৃক নাকানি চুবানি খায়, ধোলাই খেয়ে ক্ষমা চেয়ে এখন পিছু হটেছে। অনেকে ধন্যবাদ জানাচ্ছে যে রুহুল কবির রিজভী, আপনাকে ধন্যবাদ যে আপনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। ধন্যবাদ জানানো না জানানো এটা আলাদা চ্যাপ্টার। কিন্তু আপনি কি মনে করেন, এই যে টাইপের মিথ্যাচার রুহুল কবির রিজভী করেছে, এরপরে ক্ষমা চেয়েছে, এটা তো বিএনপি সকাল সন্ধ্যা করে, এটা তাদের রুটিন ওয়ান। কিন্তু সব বিএনপি নেতার কি ক্ষমা চায়? এমনকি এই 71 প্রশ্নে প্রত্যেক দিন যেসব কথাবার্তা বলে, এগুলো সব মিথ্যাচার। জামাত জান্নাতের টিকিট বিক্রি করে তারেক রহমান থেকে শুরু করে রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, কে মিথ্যা কথা না বলে জামাত শিবিরের বিরুদ্ধে? ডেইলি বলে, পানির মতো বলে, ভাতের মতো বলে। এটা তাদের রুটিন, অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কিন্তু তারা কি ক্ষমা চায়? না, ক্ষমা চায় না। অতএব যেহেতু মিথ্যা কথা বলা, অপতথ্য ছড়ানো, এবং আপনি যদি বিএনপির ছাত্রীদের অ্যাক্টিভিজম দেখেন, শাহেদ আলম থেকে শুরু করে অন্যদের, কি জঘন্য মিথ্যাচার। কিছুদিন আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। বান্দরবনের এক মাদ্রাসার সুপার, দাখিল মাদ্রাসার সুপার, পাইসারি দাখিল মাদ্রাসার, যিনি একজন নিরীহ একজন আলেম, জামাত ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তাকে জামাত ট্যাগ দিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করে নানান অভিযোগ দিয়ে তারা তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে, মানে আত্মহত্যা করার মতো একটা অবস্থা। অথচ একদম মিথ্যা কথা। এরকম হাজারো মিথ্যাচার প্রত্যেক দিন রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জিয়া বটফোর্স থেকে শুরু করে সবাই করে। যেহেতু এটা তাদের প্রফেশন, এইটাই তাদের রাজনীতি। জামাত শিবিরের বিরুদ্ধে তাদের নিয়মতান্ত্রিক কোনো রাজনীতি নাই, তারা কিচ্ছু বলতে পারে না, কোনো অভিযোগ দিতে পারে না। এই কারণে মিথ্যাচারকে এবং ভারতের দালালিকে তারা প্রধান উপসঙ্গ, তাদের অনুষঙ্গ করে ফেলেছে, যার ফলে এই দু একটা ক্ষমা চাওয়াকে আমরা ধন্যবাদ জানাতে পারছি না। দর্শক, এই ভুলটা, এটা তো ক্ষমার অযোগ্য। এখানে আবার ক্ষমা চাওয়া কি? এটা তো উদ্দেশ্যমূলক প্রচারণা, এটা তো প্রতিনিয়ত করে। এখন ক্ষমা যেটা চেয়েছে, এটা আমরা সবাই মিলে ধোলাই দিয়েছি বলে ক্ষমা চেয়েছে। আর শুধু আমরা বললে, জামাত শিবির, জনতা, সাধারণ জনগণ, ফ্যাক্ট চেকাররা বললেই কি বিএনপি ক্ষমা চায়? না। আমি তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল, সালাউদ্দিন, এদের প্রত্যেকের বক্তব্য শোনাতে পারবো। এরা মিথ্যা কথা বলে, এরা কেউ ক্ষমা চায় না। মিথ্যা কথা বলে, রিউমার স্ক্যানাররা ধরিয়ে দেয়। এই যে নীলুফার চৌধুরী, মনি বা আরো অনেকে টকশোতে কিছুদিন আগে যে মিথ্যাচারগুলো করেছে, এটা ডেইলি করে। কি যে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করতে যেয়ে নাকি শিবির নেতা গ্রেপ্তার হয়, যত মিথ্যাচার। এটা টকশোতে বলেছে, ক্ষমা চেয়েছে না। তাহলে এই যে যারা ধন্যবাদ দিচ্ছেন যে না রিজভী ধন্যবাদ, আরে এখানে ক্ষমাটা তো চেয়েছে, আমরা তো দোলাই দেই নিয়মিত, আমাদের অবদান তো আছেই। এখানে মূল কারণ হচ্ছে পুলিশ কমিশনার যেহেতু বলেছে যে রিজভী যা বলেছেন ভোগাস, মিথ্যুক, রিজভী ধান্দাবাজ, বাটপার, আন্দাজ বলে। এরকম কোনো কথা আমি বলিনি যে শরীফ ওসমান হাদিকে গুলি করার সাথে জামাত শিবির জড়িত, ধরনের কোনো কথা আমি বলিনি। এটা টোটালি ভোগাস কথা বলেছে। এই পুলিশের ধোলাইয়ের ভয়ে, আমি ধোলাই বলতে এখানে মায়ের দেওয়া, কাউকে এগুলো বলছেন, এগুলো রাজনীতিতে এখন এগুলো ট্রেন্ডিং আছে। মানে পুলিশ যেহেতু সরাসরি রুহুল কবির রিজভীকে মিথ্যুক বলেছে, ভোগাস কথা বলা একজন নেতা বলেছে, এই কারণে ক্ষমা চেয়েছেন দ্রুত। এর আগেও আপনারা দেখেছে দুই একটা বিষয় যখন সরকারের সাথে সম্পর্কিত হয়, তখন সরকারের ভয়ে, পুলিশের ভয়ে ক্ষমা চায়। কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা বিএনপির অভ্যাস, তারা ক্ষমা চায় না। তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা ক্ষমা চায় না, বিএনপি ক্ষমা চায় না। এর আগে একবার আপনাদের মনে আছে, সম্ভবত রোজার মাসে বা রমজান মাসই হবে, কোথাও একটা এসি বিস্ফোরণ হয়েছে, একজন লোক নিহত হয়েছে বাংলা মোটর এলাকার আশেপাশে। সেটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। কি বিবৃতি? যে বোমা বিস্ফোরণে নাকি কি নিহত হয়েছে, সরকার গোপন করছে। যেহেতু এটা সরকারের সাথে সম্পর্কিত, এরপরে বিবৃতি দিয়ে আবার ক্ষমা চেয়েছে না। এরকম কতবার যে ক্ষমা চেয়েছে। এর মানে এই দলটা একটা অগোছালো মিথ্যুকদের দল। এরা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। যখন পুলিশের ধোলাই খাওয়ার সম্ভাবনা থাকে, অথবা রাষ্ট্রের রোশনালে বা রাষ্ট্র যখন বাঁকা চোখে তাকায় যে আমার বিরুদ্ধে কেন মিথ্যা বলেন, ইউনূসের বিরুদ্ধে কেন বললেন, এরা কেউ জড়িত থাকলে তখন ক্ষমা চায়। কিন্তু জামাতের বিরুদ্ধে হাজারো মিথ্যাচার করে ক্ষমা চায় না। এখন রিজভী ভাইকে কেন ধন্যবাদ দিতে পারিনি, বুঝতে পারছেন? ধন্যবাদ না দিয়ে উল্টো সমালোচনা কেন করছি, ক্লিয়ার করছি এই কারণে যে রুহুল কবির রিজভী আসলে, বা টোটাল বিএনপি কেউ, জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করে চোরের মতো ধরা করার পরেও
তারা ক্ষমা চায় না, কিন্তু সরকার রিলেটেড হলে, পুলিশ রিলেটেড হলে তখন ক্ষমা চায়। তো এই দুর্বিসন্ধি বুঝতে হবে। অতএব যারা ক্ষমা চেয়েছেন বলে প্রশংসা করছেন, না, এখানে প্রশংসা করার কিছু নেই। তবে আমাদের একটা বিজয়, এটা জামাত শিবিরের বিজয়, বিএনপির পরাজয়, যে এইভাবে দুঃখ প্রকাশ করতে হয় অপতত্ত্ব ছড়িয়ে, তাও কে বিএনপির অফিসিয়াল স্পোক্স পারসন, রুহুল অফিসের দায়িত্বে যিনি, রুহুল কবির রিজভী, তিনি উল্টাপাল্টা বলে তাকে ক্ষমা চাইতে হয়। এর মানে বিএনপির লোকজন কেউ সঠিক কথা বলে না, জেনে শুনে যাচাই বাছাই করে কথা বলে না, তারা যা মন চায় ওইটা বলে। আপনারা আমাকে আগে থেকেই চেনেন, আমি আপনাদেরই চাকরবাকর ছিলাম, দীর্ঘ 14-15 বছর আপনাদেরই চাকরবাকর ছিলাম। আপনারা যখন ঘুমিয়ে থাকতেন আমি তখন আপনাদেরকে রাত জেগে পাহারা দিতাম, আপনাদের পাহারাদার ছিলাম। আমাকে সরকার, বিগত সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশে পাহারাদার থেকে বের করে দেয়, তখন আমি বিপ্লবের পাহারাদার হয়ে যাই, আপনাদের পাহারাদার হয়ে যাই। আপনারা দেখেছিলেন এনসিপির উপর যে আক্রমণের ঘটনাটা গোপালগঞ্জে, সেখান থেকেই আমি আমার যতটা দক্ষতা আছে, আমার কাজের যতটা অভিজ্ঞতা ছিল, সবগুলোকে আমি কাজে লাগিয়েছি যেন আমার বিপ্লবীদেরকে পাহারায় রাখা যায়। আপনাদের সাথে দুটো ঘটনা শেয়ার করবো। একটা হলো হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর পিরোজপুরে একটা হামলা হওয়ার কথা ছিল। উনি পিরোজপুরে যখন গেলেন তখন আমি পিরোজপুরে তখন গিয়েছিলাম। যাওয়ার সাথে সাথে দেখি যে ওখানে পিরোজপুরের পুলিশ খুবই অ্যাক্টিভ, ওখানে কোনো ঝামেলা নেই দেখে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে হাই হ্যালো করে ওখান থেকে চলে আসছে। পরবর্তীতে যেদিন হাসনাত আব্দুল্লাহ ভাই নমিনেশন নেবেন, সেদিন আমার সোর্স আমাকে বললো যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর বোমা হামলা হওয়ার সম্ভাবনা আছে। তো হাসনাত আব্দুল্লাহ ভাই বাইরে বের হয়ে আসলেন সন্ধ্যার পরে, ওনার এলাকার কিছু মানুষ আসছিল, ওনারা মিছিল নিয়ে হাসনাত আব্দুল্লাহ ভাইকে রিসিভ করলো। ওখানে আমি দুজন ছেলেকে ফাইন্ড আউট করতে পারছিলাম, তারা আমাকে দেখে ওখান থেকে চলে যায়, তখন আর ওরা ওই হামলাটা করতে পারেনি। সর্বশেষ আপনারা দেখলেন যে হাদি ভাইয়ের উপর যে হামলাটা, আমি গতকালকে আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার, আপনারা দেখেছেন। আমি হাদি আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলেছি, ওনার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি এবং ওনার অফিসে গিয়ে আধা ঘন্টার উপরে ওনার সাথে একটু নাস্তা করেছি, কথাবার্তা বলেছি, সবকিছু বলার পরে আমি আসছি। আসার পরেই আজকে সকালে আসলে ভাইয়ের সাথে থাকবো বলে আমি সকালে রওনা করি। রওনা করার সময় আসলে আজকে যে মেট্রো বন্ধ সেটা আমার জানা ছিল না। আমি ওখান থেকে লোকাল বাসে চলে যাই। লোকাল বাসে আসলে আমার পকেটেও টাকা ছিল না, লোকাল বাসে যাইতে যাইতে দেরি হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের ব্যবধানে হাদি ভাইয়ের উপর গুলি করা হয়। আপনাদের কাছে শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা যারা আছেন, যারা এখনো বিপ্লবকে ধারণ করেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আছেন, যারা আসলে মন থেকে, এরকম না যে কোনো স্বার্থে কোনো শর্তে আপনারা দেশকে ভালোবাসেন, এরকম না, যারা একদম মন থেকে দেশকে ভালোবাসেন, বিপ্লবকে ভালোবাসেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমি কেন হাদি ভাইকে আগে থেকে সতর্ক করলাম, আমি এই সোর্সটা কোথায় পেলাম সেটা আমি বারবার ক্লিয়ার করেছি, মিডিয়ার সামনে ক্লিয়ার করেছি যে আমি দীর্ঘদিন যাত্রাবাড়ি র্যাব 10-এ চাকরি করেছি, আমার সোর্স মেনটেন করতে হয়েছে। তখন গোপালগঞ্জ আমি দীর্ঘদিন চাকরি করেছি, সেখানে আমার সোর্স মেনটেন করতে হবে। সারা বাংলাদেশেই আমার প্রত্যেকটা জেলা উপজেলায় আমার সোর্স আছে, আমার পরিচিত ভাই ব্রাদাররা যারা আছে তারা আমাকে সংবাদ সংগ্রহে সহযোগিতা করেন। এখন আমলিপন্থী যে কয়েকজন সাংবাদিক আছে যারা দেশের বাইরে বসে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে যে আমাকে অ্যারেস্ট করলে নাকি মূল ঘটনাটা বের হয়ে আসবে, যে আসলে আমি আগে থেকে কিভাবে জানলাম। দেখেন, আমি আগে থেকে যদি কোনো তথ্য সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে আমার দক্ষতা। আর যদি পুলিশ আগে থেকে কোনো তথ্য সংগ্রহ করে না থাকে, যে আপনারা জানেন যে আমলিগের যে একটা চলতেছে, কর্মসূচি চলতেছে, আজকে মশাল মিছিল ছিল, কালকে লকডাউন, এত কিছুর পরেও শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে যে আমরা যেন তাদের যে প্রশিক্ষিত ছাত্রলীগ কর্মীরা আছে তারা যেন গেরিলা হামলা করে। এগুলো মিলিয়ে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে দলের থাকি, যে মতের থাকি, যে আদর্শের থাকি, আপনারা একটু এখন আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। আপনারা গোপালগঞ্জের ঘটনার পর থেকে আপনারা আমাকে যথেষ্ট দোয়া করেছিলেন। আমি আসলে ফেসবুকে কিংবা আমি সোশ্যাল মিডিয়াতে একটু কম আসার চেষ্টা করি, কারণ অনেকেই বলে থাকে যে আমি আসলে ভাইরাল হওয়ার নেশায় কিংবা অন্য কোনো কারণে আসি। আপনারা শুধু একটু দোয়া করবেন। আপনারা আমার এই যে মেসেজটা, আমি যে মেসেজটা ক্লিয়ার করলাম আপনাদের কাছে, এই মেসেজটা একটু সবার কাছে পৌঁছে দিবেন। আমি চেষ্টাও করেছি, এর আগেও চেষ্টা করেছি ইলিয়াস ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য, যেন তার সাথে একটু তথ্য আদান প্রদান করতে পারি। আমি পিনাকি দাদাকে ইমেল করে রেখেছি যে দাদা আপনার সাথে আমি একটু তথ্য আদান প্রদান করতে চাই, যারা বিশেষ করে 24কে ধারণ করে ফ্যাসিস্ট বিরোধী মনোভাব যাদের আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। হাদি ভাইকেও আমি বারবার সাবধান করেছি, অফিসে গিয়েও সাবধান করেছি। এখন আমি যদি আগে থেকে কোনো তথ্য সংগ্রহ করি আমার অভিজ্ঞতা থেকে, আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে, সেটা আসলে আমার অপরাধ না। অপরাধ হচ্ছে সেসব পুলিশের, সেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আসলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। হাদি ভাইকে দুইজন, যদি সিভিল থেকেও যদি দুইজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিবি, ডিএসবি, এসবি, সিটিএসবি, কত কিছুই আছে, যদি তাদেরকে একটু নজর রাখা হতো, আমার মনে হয় না যে এত বড় দুর্ঘটনাটা ঘটতো। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক বড় দায় আছে। এই দায়টা এখন আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমি ইতিমধ্যেই অনেকগুলো যারা প্রথম সারির গণমাধ্যম আছে তাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করেছি। র্যাব হেডকোয়ার্টার থেকে আমাকে বারবার কল দেওয়া হয়েছিল, তাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করেছি। শুধু এখন আপনাদের কাছে দোয়া চাইবো। আপনারা আগেও যেভাবে আমার জন্য দোয়া করেছেন, এখন দেখেন আমার আসলে দেশের বাইরেও যাইতে পারতেছি না, আর আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করতে পারতেছি না। আপনারাও যদি একটু দোয়া না করেন, সব থেকে বড় যে এখন অভাব বোধ করতেছি সেটা হলো আপনাদের দোয়া। কারণ অলরেডি আওয়ামী লীগের বট বাহিনী আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো শুরু করছে, এবং বি টিম যারা আছে যাদেরকে আমরা আসলে সুশীল বলে চিনি, তারা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো শুরু করছে। আপনারা যদি একটু পাশে না থাকেন, আজ